আজকে আমরা কোষ বিভাজন পদ্ধতি সম্পর্কে পড়ব। তাহলে আগের দিন তোমরা জেনেছো যে কোষ বিভাজন 3 রকমের হতে পারে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর হচ্ছে মিয়োসিস। এর মধ্যে অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস আর মিয়োসিস হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। তাহলে অ্যামাইটোসিসের ক্ষেত্রে এই প্রত্যক্ষ কোষ বিভাজন কেন বলা হয়? কারণ এই অ্যামাইটোসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে যায়, কোনো রকম নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয় না, কোনো বেমতন্তু গঠিত হয় না, ক্রোমোজোম গঠিত হয় না, এই সমস্তগুলো ছাড়াই সরাসরি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এখানে তোমার ছবিতে দেখবে বইতে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, এখানে মাঝখান থেকে দুটো খাঁজ সৃষ্টি হয়। এই খাঁজটা কোনো ভিতর দিকে বাড়তে বাড়তে নিউক্লিয়াসটা ডাম্বেল আকৃতি ধারণ করে, শেষে দুটো কোষ সরাসরি বিভক্ত হয়ে যায়। দুটো কোষে দুটো সাইটোপ্লাজম বিভক্ত হয়ে যায় আর দুটো নিউক্লিয়াস থাকে। তাহলে এইভাবে সরাসরি হঠাৎ করে বিভক্ত হয়ে যায়, কোনো রকম নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় না, কিংবা ক্রোমোজোম বেমতন্তু কিছু গঠিত হয় না, এগুলো ছাড়াই বিভক্ত হয়ে যায় বলে দুটো অপত্য কোষ সৃষ্টি হয় বলে এটা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। এই প্রত্যক্ষ কোষ বিভাজন নিম্ন শ্রেণীর জীবদের ক্ষেত্রে দেখা যায়। ইস্ট, ব্যাকটেরিয়া, অ্যামিবা, এইদের দেহে মোটামুটি এককোষী যেগুলো জীব, সেই সমস্ত জীবদের ক্ষেত্রে এই অ্যামাইটোসিস পদ্ধতিটা দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার এই অ্যামাইটোসিস পদ্ধতি বললাম প্রত্যক্ষ কোষ বিভাজন, কিন্তু বাকি যে দুটো আছে মাইটোসিস আর মিয়োসিস, এই দুটো হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। কারণ কি, এইগুলোর ক্ষেত্রে নিউক্লিয় পর্দাও অবলুপ্ত হয়, ক্রোমোজোম গঠিত হয়, বেমতন্তু গঠিত হয়, নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয় না, কতগুলো স্টেজের মাধ্যমে যেতে যেতে তারপরে এরা বিভক্ত হয়। অর্থাৎ এই মাইটোসিস আর মিয়োসিস হচ্ছে একটু অ্যামাইটোসিসের থেকে জটিল পদ্ধতি, সেই জন্য এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। তাহলে এই মাইটোসিসের ক্ষেত্রে আমরা দেখব এখানে সরাসরি বিভক্ত হচ্ছে, সরাসরি বিভক্ত না হয়ে এখানে একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হচ্ছে, কিন্তু এই দুটো কোষের ক্রোমোজোম সংখ্যা সেটা সমান থাকে, সমগুণ সংখ্যক থাকে এবং সম আকৃতি বিশিষ্ট হয়, ক্রোমোজোমের সৃষ্টি হয় এর মধ্যে, এই দুটো আপত্য কোষের মধ্যে। তাহলে সেই জন্য এটাকে বলা হয় কি, এটা হচ্ছে সদৃশ বিভাজন। আর সদৃশ বিভাজন কি কারণ, কারণ এখানে যে ক্রোমোজোম সংখ্যা, জনিত্রী কোষের পিতৃমাতৃ সেলে যে ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা, সেগুলো সমসংখ্যক, সম আকৃতি, সমগুণ সম্পন্ন হয়। আর এখানে নিউক্লিয় পর্দা আর সাইটোপ্লাজম, নিউক্লিয় পর্দার অবলুপ্ত হয়, নিউক্লিয়াস সাইটোপ্লাজম শুধুমাত্র একবার বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুটো কোষ সৃষ্টি হয়। আর সেই জন্য এটা হচ্ছে পরোক্ষ কোষ বিভাজন। এই ধরনের মাইটোসিস পদ্ধতিগুলো দেহ মাতৃকোষে ঘটে, অর্থাৎ দেহ কোষে ঘটে এই মাইটোসিস পদ্ধতি। যে অংশগুলো ক্রমাগত বিভাজিত হয়ে থাকে, যেগুলো নতুন কোষ সৃষ্টি হয় ক্রমাগত, অর্থাৎ বার্ধক্যজনিত যে কোষগুলো আছে সেইগুলো নতুন কোষ সৃষ্টি হয় সেখান থেকে, যেগুলো উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, ভ্রূণমূল, ভ্রূণমুকুল, কাণ্ডমূলের অগ্রভাগে কিংবা ভাজক কলার কোষগুলো বিশেষত, সেই ধরনের কোষগুলোতে এই মাইটোসিস পদ্ধতি দেখতে পাওয়া যায়। কিংবা প্রাণীদের ক্ষেত্রে কি হয়, প্রাণীদের ক্ষেত্রে দেহ বৃদ্ধি, ভ্রূণ গঠন থেকে একদম বার্ধক্য দশার আগে পর্যন্ত, যতদিন পর্যন্ত জীব বেঁচে থাকে উচ্চতর প্রাণীদের ক্ষেত্রে, ততদিন পর্যন্ত এই মাইটোসিস প্রক্রিয়াটা চলতে থাকে। ঠিক আছে, কিংবা নিম্ন শ্রেণীর উদ্ভিদ প্রাণীদের ক্ষেত্রে বৃদ্ধির সময়, অঙ্গজন বা অযৌনজনের সময় এই মাইটোসিস পদ্ধতিতে শুধুমাত্র দেহকোষের মধ্যে বা দেহ মাতৃকোষের মধ্যে ঘটে থাকে। ঠিক আছে, এবার এই যে মাইটোসিস পদ্ধতি হচ্ছে কোনো একটা কোষ বিভাজন, তোমরা জানো যে কোষ বিভাজন দুটো পদ্ধতিতে হতে পারে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, আর সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। কোনো একটা কোষ থেকে দুটো নতুন কোষ সৃষ্টি হওয়ার যে পদ্ধতি, সেটা নিউক্লিয়াসের বিভাজন আর এই সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে হয়। প্রথমে তাহলে একটা যখন কোষ নতুন যখন বিভাজনের দিকে যাচ্ছে, তার আগে কোন দশায় থাকে? ইন্টারফেস দশায় থাকে। কোষ চক্রে তোমরা দেখেছ, ইন্টারফেস দশায় কোষের মধ্যে বিভিন্ন ডিএনএ, আরএনএ, বিভিন্ন প্রোটিন, এগুলো সব নতুন করে তৈরি হয়, তাই তো? আর ইন্টারফেসে যে চেক পয়েন্টগুলো আছে, সেই চেক পয়েন্টগুলো ঠিক করে দেয় যে কোষটা সব দিক দিয়ে ঠিকঠাক আছে কিনা, তার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা সেটা ঠিক করে ওই চেক পয়েন্ট। তাহলে সব কিছু যদি ঠিকঠাক থাকে, কোষটা পরবর্তী দশায় প্রবেশ করবে, অর্থাৎ ইন্টারফেস দশা থেকে যে বিভাজন দশাগুলো, সেই বিভাজন দশাগুলোতে প্রবেশ করবে। অর্থাৎ প্রথমে প্রোফেজে যাবে, তারপর মেটাফেজ, তারপর অ্যানাফেজ, তারপর টেলোফেজ। এই চারটে দশার মাধ্যমে কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটার বিভাজন হবে। ঠিক আছে, তাহলে প্রথমে যে ইন্টারফেজের পরবর্তী যে দশাটা
কোষ প্রবেশ করলো, প্রথমে যে দশাটা, সেই দশাটা হচ্ছে প্রোফেজ। এবার প্রোফেজের ছবি তোমরা দেখবে বইতে আছে। প্রোফেজের যে ছবিটা আছে তোমরা দেখো, এখানে উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোই ছবি দিয়ে দিয়েছে। এখানে প্রোফেজের যে ছবিটা, এখানে দেখো প্রথমেই যে এর মধ্যে যে ক্রোমাটিন সূত্রগুলো আছে, ক্রোমাটিন জালিকাগুলো, ক্রোমাটিন সূত্রগুলো জল বিয়োজন করে দেয়, জল ছেড়ে দেয়। জল ছেড়ে দেওয়ার মাধ্যমে ক্রোমোজোমগুলো ক্রমশ স্পষ্ট হতে থাকে। এবার ক্রোমোজোমগুলো যদি স্পষ্ট হয় তাহলে তার মধ্যে যে ক্রোমাটিডটা আছে সেটাও স্পষ্ট হবে। ক্রোমাটিডগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে যুক্ত আছে সেটা দেখতে পাওয়া যাবে। ক্রমশ ক্রোমোজোমগুলো ছোট আকৃতি, ছোট মোটা হবে এবং ক্রমশ স্পষ্ট হতে থাকবে। ঠিক আছে, এবার এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে এরা ক্রমশ দুটো ক্রোমাটিড যুক্ত থাকবে। এইবার এই যে অবস্থায় এই ক্রোমোজোমের ক্রোমাটিডগুলো পেঁচানো অবস্থায় থাকে, এই পেঁচানো অবস্থাকে বলা হয় প্লেকটোনিমিক কুণ্ডলী। পেঁচানোর পদ্ধতিটাকে বলা হয় স্পাইরালাইজেশন। এখানে দেখো লেখা আছে। ঠিক আছে, এরকম ভাবে অবস্থান করবে। এবার নিউক্লিয়াস আর কি হয়, এই প্রোফেজ দশায় এর মধ্যে যে নিউক্লিওলাস আর নিউক্লিয় পর্দা আছে সেগুলো ক্রমশ অবলুপ্ত হতে থাকবে। নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে থাকবে, নিউক্লিওলাসটা ক্রমশ ছোট হতে হতে এর শেষের দিকে ক্রমশ অবলুপ্ত হয়ে যাবে। তাই এর শেষের দিকে, প্রোফেজের শেষের দিকে নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। এরপর এখানে দেখো প্রাণীকোষের ক্ষেত্রে এখানে সেন্ট্রিওল লেখা আছে। তাহলে যে সেন্ট্রোজোমটা থাকে প্রাণীকোষের ক্ষেত্রে, সেই সেন্ট্রোজোমটাও দুভাগ হয়ে যায়, দুটো ভাগ হয়ে যায়। সেন্ট্রিওলটা দুটো ভাগ হয়ে দুটো আপত্য সেন্ট্রিওল গঠন করে। দুটো অপত্য সেন্ট্রিওল গঠন হলে তার চারদিকে দেখো অ্যাস্টাল রশ্মি আছে, যে রশ্মিগুলোর আবির্ভাব হয় সেটার নাম হচ্ছে অ্যাস্টাল রশ্মি। তাহলে এই প্রাণীদের ক্ষেত্রে এই অ্যাস্টাল রশ্মির আবির্ভাব হয় বলে প্রাণীদের কোষ বিভাজনকে, প্রাণীদের মাইটোসিস বিভাজনকে অ্যাস্টাল মাইটোসিস বলা হয়। আবার কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো সেন্ট্রোজোম থাকে না, সেন্ট্রিওলও থাকে না। তাহলে এখানে যেটা ওই রশ্মি গঠনে সাহায্য করে সেটার ক্ষেত্রে কোনো অ্যাস্ট্রাল রশ্মি গঠন হয় না। সেই জন্য এটাকে বলা হয় অ্যানাস্ট্রাল মাইটোসিস উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণী কোষের ক্ষেত্রে বলা হয় অ্যাস্ট্রাল মাইটোসিস। ঠিক আছে, তাহলে এই অ্যাস্ট্রাল যে রশ্মিটা তৈরি হলো, সেই অ্যাস্ট্রাল রশ্মিগুলো থেকে বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে মাইক্রোটিবিউল থেকে ক্রমশ এক ধরনের তন্তু সৃষ্টি হয়, যেটা হচ্ছে বেম তন্তু। ঠিক আছে, এটা হচ্ছে প্রোফেজের বৈশিষ্ট্য। এবার পরবর্তী যে দশাটা সেটা হচ্ছে মেটাফেজ। মেটাফেজ দশার ছবিটা তোমরা দেখবে। মেটাফেজ দশা দেখতে পাচ্ছি আমরা কি, যে ক্রোমোজোমগুলো ছিল সেই ক্রোমোজোমগুলো নিউক্লিওলাস, নিউক্লিয় পর্দা পুরোপুরি অবলুপ্ত হয়ে যায় মেটাফেজ দশায়। মেটাফেজ কথার অর্থ হচ্ছে মধ্যবর্তী দশা। ঠিক আছে, তাহলে আগে বললাম যে ওই বেম গঠন শুরু হয় রশ্মিগুলো থেকে বা মাইক্রোটিবিউল থেকে। তাহলে এই যে বেম গঠন শুরু হয়, বেম তন্তুগুলো উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত থাকে। এবার এই বেম তন্তুগুলোর সঙ্গে ওই ক্রোমোজোমগুলো যুক্ত থাকে, সেন্ট্রোমিয়ার অঞ্চলে সংলগ্ন থাকে। এবার কিছু বেম তন্তু ক্রোমোজোমের সঙ্গে যুক্ত থাকে, সেগুলো হচ্ছে ক্রোমোজোমাল তন্তু। আর কিছু বেম তন্তু শুধুমাত্র উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত থাকে, সেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু। আর এই ক্রোমোজোমগুলো বেমের এই নিরক্ষীয় অঞ্চলে, বিষুব অঞ্চলে সাজানো থাকে। এই সাজানোর ফলে এখানে একটা প্লেট গঠিত হয়, যেটাকে বলা হচ্ছে মেটাফেজ প্লেট। নিরক্ষীয় তলে ক্রোমোজোমগুলো পরস্পর পরপর সাজানো থাকে বলে এখানে এটা মেটাফেজ প্লেট গঠন করে। এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ, এরকম। ঠিক আছে, এরপরে আসছে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। অ্যানাফেজ দশাতে ছবিটা দেখো, অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য দেখা যায় একটা প্রধান বৈশিষ্ট্য, যেটা হচ্ছে অ্যানাফিজীয় চলন। অ্যানাফিজীয় চলনটা কি, এই যে ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় বিষুব অঞ্চলে ছিল, সেই বিষুব অঞ্চলে মেটাফেজ দশায় যে বিষুব অঞ্চলে যে ক্রোমোজোমগুলো ক্রমশ দুভাগ হয়ে গেল। এবার ক্রোমোজোমগুলো দুভাগ হয়ে গেলে সেন্ট্রোমিয়ারও দুভাগ হয়ে গেল। প্রত্যেকটা সেন্ট্রোমিয়ার আর থেকে তাহলে অপত্য ক্রোমোজোম তৈরি হলো। এই অপত্য ক্রোমোজোমগুলো উত্তর দিকে আর দক্ষিণ মেরুতে যেতে শুরু করবে। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখতে পাওয়া যাচ্ছে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দুটোর ক্ষেত্রে দেখো অর্ধেক ক্রোমোজোম উত্তর মেরুর দিকে, অর্ধেক ক্রোমোজোম দক্ষিণ মেরুর দিকে যাচ্ছে। তাহলে এই যে সরে যে যাচ্ছে ক্রোমোজোমগুলো, এটাকে বলা হয় অ্যানাফেজীয় চলন। এবার যখন দুদিকে সরে যাচ্ছে ক্রোমোজোমগুলো, তখন এর মাঝখানে এক ধরনের তন্তুর আবির্ভাব হয়, যেটাকে বলা হয় ইন্টারজোনাল তন্তু। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাফেজ দশার প্রধান বৈশিষ্ট্য। এবার এই অ্যানাফেজ দশাতেই এই ক্রোমোজোমগুলো যে আছে, যে অ্যানাফিজি চলন দেখা যাচ্ছে, এই সময় ক্রোমোজোমগুলোর বিভিন্ন আকৃতির দেখা যায়, ভি, এল, জে, আই, এরকম 4 রকমের আকৃতির দেখতে পাওয়া যায়। এবং খুব স্পষ্টভাবে এই দশাতেই ক্রোমোজোমগুলোকে বুঝতে পারা যায়, চেনা যায়।
সেই অনুযায়ী নামকরণ হয়, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, সেই অনুযায়ী নামকরণ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানাফেজ দশার প্রধান বৈশিষ্ট্য। এর পরবর্তী যে দশাটা আছে সেটা হচ্ছে লাস্ট যে দশা, সেটা হচ্ছে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় আমরা কি দেখছি? টেলোফেজ দশায় আমরা দেখলাম যে দুটো কোষ সৃষ্টি হলো। একটা সাইটোপ্লাজমের বিভাজন কিন্তু এখনো হয়নি, শুধুমাত্র নিউক্লিয়াসের বিভাজন হয়েছে, দুটো কোষ সৃষ্টি হয়েছে, ক্রোমোজোমগুলো ক্রমশ দীর্ঘ সরু হয়ে গেছে, ক্রোমোজোমগুলো, তাই তো? ক্রোমোজোমগুলো দীর্ঘ সরু হয়ে গেছে, দুদিকে চলে গেছে, দুটো আপত্য কোষ সৃষ্টি হয়েছে একটা সাইটোপ্লাজমের মধ্যেই। আর কি, এই মাঝখানে যে তন্তুগুলো ছিল, ইন্টারজোনাল তন্তু বলেছিলাম, সেই ইন্টারজোনাল তন্তুগুলো স্টেম বডি গঠন করেছে মাঝখানে। এরপর নিউক্লিয়াস, প্রত্যেকটা কোষের মধ্যে নিউক্লিওলাসের আবির্ভাব ঘটেছে। নিউক্লিয়াস আবির্ভাব করে ধীরে ধীরে নিউক্লিয় পর্দারও আবির্ভাব ঘটেছে। এটা আমরা দেখতে পেলাম। শেষে একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস সৃষ্টি হলো, দেখতে পাচ্ছি আমরা। এটা হচ্ছে টেলোফেজ দশার বৈশিষ্ট্য। এইবার টেলোফেজ দশার বৈশিষ্ট্য শেষ হওয়ার পর, টেলোফেজ দশার শেষে আমরা কি দেখলাম? একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস। সেটা তো হবে না, তাহলে এরপরে যে দশাটা আমরা যেতে হবে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস দশা। অর্থাৎ আমাদের এখানে 4টে বিভাজন দশা হয়ে গেল। 4টে বিভাজন দশার পর আমরা চলে যাব এইখানে সাইটোকাইনেসিস দশায়, সাইটোপ্লাজমের বিভাজন হবে। এবার সাইটোকাইনেসিস যদি না হয়, সাইটোপ্লাজমের বিভাজন যদি না হয়, তাহলে কি হবে? একটা কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস থাকবে। একটা কোষের মধ্যে দুটো যদি নিউক্লিয়াস থাকে, তাহলে সেখানে কি একাধিক নিউক্লিয়াস সৃষ্টি হলো। একাধিক নিউক্লিয়াস যুক্ত যে উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষকে বলা হয় তাকে সিনোসাইট। উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইট, আর একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষকে বলা হয় সিনসিটিয়াম, যদি সাইটোকাইনেসিস না হয়। এবার যদি সাইটোকাইনেসিস হয়, তাহলে কি হবে? সাইটোকাইনেসিস যদি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হবে? উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মাঝখানে ফ্রাগমোপ্লাস্ট নামক একটা প্লেটের মতো অংশের সৃষ্টি হয়েছে। এই ফ্রাগমোপ্লাস্টটা যে মাইক্রোফিলামেন্ট থাকে, মাঝ বরাবর যে অংশটা মাইক্রোফিলামেন্ট থাকে কোষের মধ্যে, সেই কোষের মাইক্রোফিলামেন্ট মানে তন্তু, মাইক্রোফিলামেন্টগুলো জমা হয় একটা ফ্রাগমোপ্লাস্ট গঠন করে। ফ্রাগমোপ্লাস্টগুলো আবার গোলগি বডির সঙ্গে যুক্ত হয়ে কোষপাত গঠন করে। ঠিক আছে, ফ্রাগমোপ্লাস্টগুলো গোলগি বডির সঙ্গে যুক্ত হয়ে কোষপাত বা সেল প্লেট গঠন করে। এই কোষপাত সেল প্লেট গঠনের পর, এই যে কালো মতো মোটা অংশটা, সেল প্লেট গঠনের পর এর দুদিকে কি হবে না কোষপ্রাচীর তৈরি হবে, যেহেতু উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকে। এবার কোষপ্রাচীর সৃষ্টির জন্য কি কি দরকার? সেলুলোজ, হেমিসেলুলোজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পেকটিন, এগুলোর দরকার হয়। এগুলো ক্রমাগত সঞ্চিত হয়ে দুদিকে কোষপ্রাচীর তৈরি হবে। প্রথমে মধ্যপর্দা করতে হবে, তারপর প্রাথমিক প্রাচীর, গৌণ প্রাচীর, এরকম ভাবে তৈরি হয়ে একটা কোষপ্রাচীর তৈরি হবে। তাহলে কোষপ্রাচীর যেই সৃষ্টি হলো, তার ফলে দুটো সাইটোপ্লাজম, দুটো নিউক্লিয়াস, দুটো পুরোপুরি আলাদা হয়ে গেল। এইভাবে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস পদ্ধতিটা সম্পন্ন হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়? প্রাণী কোষের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা সেই অ্যামাইটোসিসের মতো দুদিকে দুটো ভাঁজ সৃষ্টি হয়, অর্থাৎ এটাকে বলা হয় ক্লিভেজ পদ্ধতিতে দুটো ভাঁজ সৃষ্টি হয়। এই ভাঁজটা ক্রমশ ভিতর দিকে বাড়তে থাকে, ভিতর দিকে বাড়তে বাড়তে ক্রমশ যখন দুটো ভাঁজ মিলে যায়, তখন দুটো আলাদা কোষের সৃষ্টি হয়ে যায়, দুটো নিউক্লিয়াস দুটো কোষের মধ্যে থাকে। এটা হচ্ছে প্রাণী কোষের সাইটোকাইনেসিস। তাহলে এইভাবে উদ্ভিদ কোষের আর প্রাণী কোষের সাইটোকাইনেসিস পদ্ধতিটা সম্পন্ন হয়। তাহলে নিউক্লিয়াসের বিভাজন হলো, তারপরে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। এবার এই যে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা হলো, এর গুরুত্ব কি? মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি আগেই বললাম যে কোষের বৃদ্ধি হয়, দেহের বৃদ্ধি হয়, কোষের সংখ্যা বৃদ্ধি পেলে দেহের বৃদ্ধি ঘটে। দেহের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে হয়তো কোনো জায়গায় কেটে গেছে, তখন সেই জায়গাটা পুরনো কোষটা নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হবে। তখন সেই দীর্ঘদিন পর দেখা যাবে সেইখানে কাটা চিহ্নটা দেখতে পাওয়া যায় না, কারণ কি? ওখানে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ক্ষয় পূরণ হয়েছে। কিংবা নতুন কোষ দ্বারা অন্য নতুন কোনো একটা অঙ্গ, কবজি কম্বল শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে নতুন অঙ্গের সৃষ্টি হতে পারে। মানে টিকটিকির ক্ষেত্রে টিকটিকির লেজ খসে গেলে আবার সেখানে নতুন কয়েকদিন পরে নতুন লেজ গঠিত হয়, সেগুলো এই মাইটোসিস পদ্ধতিতে হতে পারে। কিংবা তারা মাছের ক্ষেত্রে, তারা মাছের ক্ষেত্রে যদি একটা কোনো বাহু কোনো কারণে বাদ চলে যায়, তখন সেখানে আবার নতুন বাহু কিছুদিন পর দেখা যাবে। তাহলে এগুলো সব হচ্ছে মাইটোসিস পদ্ধতিতে হয়। আর কি হয়? আর একটা দেখো, প্রজনন, এককোষী জীবীদের ক্ষেত্রে অযৌন জন প্রক্রিয়ায় এই কোষ বিভাজন মাইটোসিস পদ্ধতিতে হতে পারে। তাহলে এই 4টে হচ্ছে কোষ বিভাজনের
মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব।